জট কাটবে কবে এই বিষয় নিয়ে যখন সম্পূর্ণ জলঘোলা পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে সমস্ত দেশে, ঠিক সেই জায়গাতে আগামীকাল যখন বাজেট অধিবেশন চলবে তার ঠিক আগের দিন অর্থাৎ আজ সোমবার একেবারে এই বিষয় নিয়ে অধিবেশন চলাকালীন অবস্থাতে সংসদে ধর্মেন্দ্র প্রধান বনাম রাহুল গান্ধীর বাকবিতণ্ডা। আর সেই বাকবিতণ্ডা থেকে অনেক ইস্যু সামনে এসছে। ধর্মেন্দ্র প্রধান তার বক্তব্য রেখেছেন, সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী বিরোধী দলনেতাও তার বক্তব্য রেখেছেন। তারই একই সঙ্গে অখিলেশ যাদব থেকে শুরু করে স্ট্যালিন প্রত্যেকে তাদের বক্তব্য রেখেছেন এই বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ নিট এক্সামকে কেন্দ্র করে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। নিটের জট কাটবে কবে, এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টায় আলোচনা চলবে, কিন্তু তার আগে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, নিট নিয়ে জলঘোলা ছাত্রছাত্রীদের মধ্যে কি প্রভাব ফেলছে? আমার দ্বিতীয় প্রশ্ন, অভিষেকের যুক্তি অনুসারে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি কতটা যুক্তিগত? আমার তৃতীয় প্রশ্ন, টাকা থাকলে এদেশে সত্যি সব পরীক্ষা কিনে নেওয়া যায়? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, আগামীকাল বিধানসভার অধিবেশনে নিট পরীক্ষার আলোচনা কতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে? এই যাবতীয় বিষয় জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়। থাকবে আরও কিছু প্রশ্ন, কিন্তু তার আগে আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, সোমবার থেকে লোকসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন। যে অধিবেশন আগামী 1 বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করার কথা কেন্দ্রের নবগঠিত সরকারের। লোকসভা অধিবেশনের শুরুতেই ডাক্তারের সর্বভারতীয় প্রবেশিকা নিট নিয়ে কেন্দ্রকে চেপে ধরল বিরোধীরা। সোমবার লোকসভার প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানায় বিরোধী শিবির। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে জানতে চাওয়া হয়, যেভাবে নিটের অনিয়ম 24 লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে, তাতে কি তিনি এই ঘটনার দায় নিয়ে ইস্তফা দেবেন? Speaker sir, it's obvious to the whole country. It's obvious to the whole country that there is a very serious problem in our examination system. This is not just a question of NEET, it is in all the major examinations. Now, the minister has blamed everybody except himself. যদিও সেই দায় পুরোটাই কেন্দ্রের ঘাড়ে চাপিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিখণ্ডি খাড়া করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে। বিহার পুলিশের সক্রিয়তা, সিবিআই এর তদন্ত এবং দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এই মামলায় শুনানির কথাও জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। मैं सर आपके सामने, आपके माध्यम से देश के सामने सर एक तथ्य रखता हूं। सर, जिन्होंने रिमोट से सरकारें चलाई है, 2010 में 3 बिल आया था सर शिक्षा सुधार के लिए। उन्हीं की पार्टी के नेता आदरणीय कपिल सिब्बल साहब 3 बिल लाए थे। उसमें से एक बिल था एजुकेशन, उसमें एक बिल था प्रोहिबिशन ऑफ अनफेयर प्रैक्टिस बिल 2010, जिसकी उद्देश्य एजुकेशन इंस्टीट्यूशन में माल प्रैक्टिस को बंद करना। सर, मेरे सरकार की हिम्मत है, अभी हमने पब्लिक एग्जामिनेशन की रेगुलरिटीज में बिल लाए, कानून बनाए। क्या मजबूरी था कांग्रेस पार्टी की, क्या मजबूरी था नेता प्रतिपक्ष की? उन्होंने उस बिल को उल्टा किया, किसके दबाव में उल्टा किया? क्या निजी मेडिकल कॉलेज की दबाव में, उनकी घूसखोरी की दबाव में उन्होंने उस बिल को उल्टा किया था। রবিবার 21-এর মঞ্চ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গ্রেফতারের দাবি জানিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিট দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে রবিবার প্রশ্ন তোলেন, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হলে কেন ধর্মেন্দ্র প্রধান নয়? আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ?
কেন এই দ্বিচারিতা? আমাদের শপথ নিতে হবে। সংসদের এই অধিবেশনের মূল আলোচ্য হিসাবে যে নিটে অনিয়ম প্রসঙ্গ উঠতে চলেছে তার আগেই আন্দাজ করা গিয়েছিল। এবার বিধানসভার অধিবেশনেও বুধবার নিট দুর্নীতি নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার 169 ধারায় প্রস্তাব আনা হবে বলে জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তপশিলি জাতি ও উপজাতিদের সংশোধনী বিল পেশ হবে বলেও জানিয়ে দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। আমাদের রেজলিউশন আন্ডার রুল 169 on the issue of national eligibility scam entrant test অর্থাৎ NEET তার উপর আলোচনা হয়েছে, রেজলিউশনটা মুভ হবে। আর বুধবার দিন এটার উপর ডিসকাশন হবে 2 ঘন্টা। আবার বৃহস্পতিবার দিন আমাদের ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2024 ইন্ট্রোডাকশন কনসিডারেশন পাসিং, এটা 1.5 ঘন্টা হবে। নিট কাণ্ডে সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরে আরও আক্রমণাত্মক হয়েছে বিরোধী শিবির। ধর্মেন্দ্র জবাবেরই সমালোচনা করলেন রাহুল গান্ধীও। সংসদের 2 কক্ষেই বিরোধীরা এই ইস্যু নিয়ে সুর চড়ালেও শীর্ষ আদালতের রায়ের দিকেই তাকিয়েই গোটা দেশবাসী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আপনাদের প্রথমেই জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এই যাবতীয় বিষয় নিয়ে স্থগিত করেছেন রায়। এই যাবতীয় বিষয় নিয়ে এখন এই মুহূর্তে জলঘোলা পরিস্থিতি আরও বেড়েছে। তার কারণ নিট এক্সাম কেলেঙ্কারি একেবারে প্রকাশ্যে রেখেছে বিরোধী শিবির। বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার এই কথা সামনে এনেছেন। সঙ্গে সঙ্গে অধিবেশন চলাকালীন অবস্থাতেও রাহুল গান্ধী এই বিষয় নিয়ে সরব হয়েছেন। একই সঙ্গে যখন ধর্মেন্দ্র প্রধান বলছেন 2010-এর বিলের কথা, কংগ্রেস সরকারের সময়কার কথা, সেই সময়তে এডুকেশন সিস্টেমে বিশেষ করে মেডিকেল এন্ট্রান্সের ক্ষেত্রে যা কিছু বিল ছিল সেখানে কোনো মিসপ্রিন্স ঘটলে পরে, সেখানে কোনো রকম ভুল তথ্য প্রদান হলে পরে, সেখানে কোনো রকম ভুল কিছু প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে, সেই ক্ষেত্রে যে বিল ছিল 2010 সালের, সেই বিলের ক্ষেত্রে 2000 এর পরে যতদিন কংগ্রেস সরকারের আমল ছিল সেই সময়কালীন অবস্থাতে এই বিল কংগ্রেস আনা সত্ত্বেও কংগ্রেসই কেন এই বিলকে উঠিয়ে নিল, এই যাবতীয় বিষয় নিয়েও কিন্তু আজ প্রশ্ন তুলেছেন ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী। আর এই জায়গা থেকেই আরও বেশি জল্পনা কল্পনার সূত্রপাত। এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা চলবে আগামী 1 ঘন্টায়। তার আগে পরিচয় পর্বে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা জুড়ে রয়েছেন তারা অনলাইনে রয়েছেন। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন সৌমজিৎ ঘোষ, বিজেপি সমর্থক। জুড়ে রয়েছেন জয়দেব ঘর, জয়দেব স্যার ক্লাসেসের ফাউন্ডার। আপনাদের 3 জনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলায় এক কথা অঞ্জনের এই শোতে। আমার প্রথম প্রশ্ন সরাসরি থাকবে সৌমজিৎ বাবুর কাছে। সৌমজিৎ বাবু, নিট কেলেঙ্কারি নিয়ে যখন একেবারে সরব হচ্ছেন বিরোধী দলনেতারা, তখন আপনারা কংগ্রেসের সময়কার কথা তুলছেন। প্রশ্ন হচ্ছে, এর পরেও কি আপনারা নিজেদের ডিফেন্ড করেই যাবেন? একবার এটা মনে করবেন না যে সাধারণ স্টুডেন্টস যারা 12-13 ঘন্টা পড়াশুনো করছে তাদের ভবিষ্যৎ তৈরি করবার জন্য, আজ তাদের ভবিষ্যৎ কোন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে? শুধুমাত্র বিরোধী দলনেতা কিংবা সংসদে কে কী বলছে তার থেকেও গুরুত্বপূর্ণ সেই সব ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ। একবারও মনে হয় না সঞ্জিতবাবু আপনাদের? না, আমরা তো চিন্তিত। আমরা চিন্তিত বলেই আমরা সব সময়ের জন্য চেষ্টা করি 24 লক্ষ যেসব ছাত্র যারা নিট পরীক্ষায় বসেছিল বা আবার নতুন করে যারা বসবে তাদেরকে নিয়ে এবং ভবিষ্যতে যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমাদের সরকার চিন্তিত। এবং আমাদের সরকারের প্রতি আস্থা ভরসা রাখতে হবে, কারণ দেশটা চালাবার জন্য ম্যান্ডেট দেওয়া হয়েছে সাধারণ মানুষ এবং এনডিএ সরকার চলছে। তো এই নিটের যে হয়েছে সেখানে তো সুপ্রিম কোর্টে চন্দ্রচূড় যে এজলাসে যে হয়েছে সেখানে স্থগিতাদেশ হয়েছে। তো সরকার কোর্টের ওপরও ভরসা রাখতে হবে। আর আমরা সবসময়ের জন্য চাই স্টুডেন্টদের পাশে থাকতে এবং স্টুডেন্টদের পাশে থেকে যাতে ভবিষ্যৎ যাতে সংরক্ষিত হয়, সুরক্ষিত হয় তার জন্য। আর আমাদের প্রচেষ্টার মাঝখানে কে কি বললো সেটা বড় কথা না। সরকার নরেন্দ্র মোদীজির সরকারের উপর আস্থা রাখতে হবে, এনডিএ সরকারের উপর আস্থা রাখতে হবে। আর শিক্ষামন্ত্রীর ইস্তফা দিয়ে কি করবে? অন্য কেউ আসবে, এতে তো সলিউশন হবে না। তো তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সরকারটা সবে তৈরি হয়েছে, তার মাঝখানেই এই রকম একটা ঘটনা ঘটেছে। এটা তো অনেক আগে থেকেই ঘটনা। তো সেইখানে সরকার
সরকার একদম সব সময়ের জন্য তাদের পাশে আছে, ছিল, থাকবে, এবং একটু ভরসা রাখা উচিত। আগামী দিনে তাদের পাশে সরকার আরো নতুন করে চিন্তা ভাবনা করছেন। আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজিও বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন। সবাই মিলে যারা 24 লক্ষ যে স্টুডেন্টের যে ভবিষ্যৎ, যেটা নিয়ে এখন এত বিরোধীরা যতটা চিন্তিত, সরকারও ঠিক ততটাই চিন্তিত, এবং তাদের পাশে ছিল, সন্দীপবাবু, সব আছে, বোঝার চেষ্টা এবং করছি আপনার কথা অনুসারে। আপনি একটা বিষয় আমাদের একটু পরিষ্কার করবেন, আপনারা সত্যিই 24 লক্ষ স্টুডেন্টের জন্য ভাবছেন, নাকি শুধুমাত্র সেই 6 জন স্টুডেন্টের কথা ভাবছেন? কোনটা? না না না, 6 জন স্টুডেন্ট কেন, 24 লক্ষ স্টুডেন্টের জন্যই ভাবনা চিন্তা, ভাবছেন। সবাইকার জন্যই ভাবনা চিন্তা। তার তাহলে মধ্যে 6 গ্রেস জন মার্কসের বিষয়টা কি করে আসলো? 6 জন স্টুডেন্টের ক্ষেত্রে গ্রেস মার্কসের বিষয়গুলো কি করে আসে? সিএলইটি এক্সাম অনুসারে একেবারে 2018-র কথা আপনারা বলেন সিএলইটি এক্সামের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বারবার করে বলা হয়েছিল যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এক্সামের ক্ষেত্রে কোনো রকম গ্রেস মার্কসের পলিসি নেই। তাহলে আপনারা কি করে সেখানে গ্রেস মার্কসের পলিসি আনলেন? 2018-র বিলের কথা আপনারা বলেন, এনটিএ 2018-র বিলের কথা বলে, সেখানে কোনো জায়গাতে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোনো রকম এক্সামিনেশনের ক্ষেত্রে এরকম গ্রেস মার্কসের কথা বলা নেই। তাহলে আপনারা কি বেসিসে তাদেরকে গ্রেস মার্কস দিলেন, বিশেষ করে সেই 6 জন যারা টাইম চেয়েছিলেন এক্সামের ক্ষেত্রে? এখন কিছু তো একটা জিনিস হয়েছে সেই জায়গাটা থেকে, এবং এই 6 জনকে নিয়ে ভাবলে তো চলবে না, কারণ 24 লক্ষ স্টুডেন্টকে কিন্তু ভাবতে এই হবে। 6 জনই এবং তো 6 টপ জনের যে করেছে। ঘটনা, হ্যাঁ, এই 6 জনকে নিয়ে এবং 24 লক্ষ, এই 6 জনের মধ্যে 24 লক্ষকেও ধরা আছে। তো সবাইকে নিয়েই এটা ভাবনা চিন্তা চলছে, এবং প্রত্যেকের পাশেই দাঁড়ানো হবে। ভুলভ্রান্তি যেটা হয়েছে সেটা তো আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন। তো সেখান থেকে আর নতুন করে এইটাকে নিয়ে বিতর্ক না করে, বরং আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই সব স্টুডেন্টদের পাশে থাকা দরকার, এবং এই সব স্টুডেন্ট যাতে আগামী দিন আমাদের ভারতের তো ভবিষ্যৎ, তাদের পাশে থাকতে হবে। যাতে যেটা হয়েছে সেটা তো সরকার কোর্টেও সেই রায় দেবে, তার অপেক্ষাও থাকতে হবে। আর আমাদের সরকার সবসময়ের জন্য এইসব স্টুডেন্টদের পাশে ছিল, আছে এবং থাকবে। ঠিক একই রকমভাবে 2018, 2017, 2016, 2015, 2014 এবং তারপরেও 2019, এই প্রত্যেকটি ক্ষেত্রেই যেমনভাবে ছিল, ঠিক যেরকম স্ক্যামের কথা বারবার উঠে এসেছিল পরীক্ষার ক্ষেত্রে, সেই যাবতীয় বিষয়ের ক্ষেত্রেও ছিলেন আপনারা। কিন্তু স্ক্যামের ক্ষেত্রে বারবার করে যেটা প্রমাণে এসছে, 2023, 2022, 2021, 2020, 2019 প্রত্যেকটা চার্ট আপনাদের একটু পড়ে শোনাব, সবার একটু সময় নিয়ে। আমি জয়দেববাবু এবং সুস্মিতা ম্যাম এবং আপনার 3 জনের কাছে সময় নিয়ে আমি একটু কিছু তথ্য আপনাদের সামনে রাখবো। 2023 তেলেঙ্গানা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পেপার লিক। 2022 উত্তরপ্রদেশ লেকপাল রিক্রুটমেন্ট এক্সাম পেপার লিক। 2021 উত্তরপ্রদেশ টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার লিক। 2020 কর্ণাটকা পিইউ এক্সাম পেপার লিক। 2019 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কম্পিউটার বেসড টেস্ট লিক হয়, স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং তারপরে 2018 সিবিএসসি ক্লাস 10 অ্যান্ড 12 স্টুডেন্টস পেপার লিক। 2017 হিমাচল প্রদেশ রিপোর্ট করে কিছু কোশ্চেন পেপার লিক হয়ে যায়। 2016 সালের রিভিউ অফিসার অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার পেপার লিক। 2015 সালে এই নিট সেম এক্সাম নিট ইনসেপশন, সেখানেও পেপার লিকের তথ্য। 2014 সালে কমন মেডিকেল এক্সাম নোন অ্যাজ কম্বাইন্ড প্রি মেডিকেল টেস্ট সিপিএমটি, সেখানেও পেপার লিক। এতদিন ধরে আপনারা পাশে ছিলেন। পাশে তো সব সময়ের জন্য থাকার চেষ্টা করি, এবং সরকার সব সময়ের জন্য পাশে আছে। বিতর্ক একটা হবেই, কিন্তু তা বলেই সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেললে তাহলে স্টুডেন্টগুলো যাবে কোথায়? এতগুলো বছর ধরে শুনুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন, এত বড় দেশ, তার মাঝখানে কোথাও না কোথাও কিছু না কিছু ঘটনা ঘটে, এবং ছোট্ট ছোট্ট ঘটনাগুলোকে বড় করে এই সরকারের এগেনস্টে দেখানো হয়। কিন্তু এই সরকার তাদের এগুলো, আমি কথাই বলিনি, আমার কথাটাকে শুনতে দিন। এইগুলো যে জায়গাটা হচ্ছে সেখানে সব সময়ের জন্য সরকার পাশে আছে। বিতর্ক হয়, বিতর্ক হলে আর একটা বেশি মানুষের, ধরুন বিরোধীদের তো কাজ কিছু না কিছু তো থাকতে হবে, তো সেই জায়গায় এসেছে এখন বিরোধীরা কথা বলবে। কিন্তু সরকারের প্রতি এই যে 24 লক্ষ স্টুডেন্ট প্লাস 6 জন, সবাইকে নিয়ে একত্রিত করে সবাইকার আস্থা বিশ্বাস এনডিএ সরকারের প্রতি আছে। এবং আপনি বললেন, জনগণ, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, আমি বলে সরি, বাট আপনি বললেন 24 লাখ প্লাস 6, মানে আপনারা 6 জনকে আলাদাই করে রাখছেন।
6 জন 24 লক্ষ না আমরা 24 লক্ষের মধ্যেই 6 জন করছে। আপনারা যেহেতু আইডেন্টিফাই করছেন বলে ওই জন্য আমি 6 জনের কথা, আপনি তখন বলবেন যে 6 জনের কথা বললেন না, আমি টোটালটা ধরেই দিই। সকলের জন্যই উদ্বিগ্ন এবং সকলের জন্যই যাতে ভালো ফল হয়, সকলের যাতে ভবিষ্যৎ সুরক্ষিত হয়, তার জন্যই এগিয়েছেন। তার জন্য নরেন্দ্র মোদী দামোদর দাস মোদীজির ওপর ভরসা রাখতে হবে এবং শিক্ষা রাখতে হবে এবং এই সরকারের ওপর বিরোধীদের বিরোধী সরকার সরকার তৈরি হয়েছে, সেই তৈরি হয়েছে সেই সরকারকে আস্থা রাখলে আমার মনে হয় এবং পরিবারের তারা মানে সবাই যারা লিঙ্গ আছে তাদের মধ্যে হাসি ফুটবে এবং তার ভালোই করবে। আমি সুস্মিতা ম্যামের কাছে যাবো। সুস্মিতা ম্যাম, আজ রাহুল গান্ধী যে ইস্যু তুলেছেন সরাসরি সংসদে এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঙ্গে সঙ্গে তাকে উল্টো ধর্মেন্দ্র প্রধান হিট করে বলেছেন 2010-এর বিলের কথা। সুস্মিতা ম্যাম, বিষয়টা হচ্ছে, আমার বিজেপির বন্ধু এতগুলো কথা বললো, তার মধ্যে থেকে আমি 3টে প্রধান বিষয় পেলাম। একটা হচ্ছে নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখতে হবে, ধর্মেন্দ্র প্রধানের উপর ভরসা রাখতে হবে। তার কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী এবং তিনি দেশের শিক্ষামন্ত্রী, সুতরাং তাদের উপর ভরসা রাখতে হবে। মানে তারা দেশ লুটে পুটে নিয়ে চলে যাবে, তাও তাদের উপরে ভরসা রাখতে হবে, ভরসা ছাড়া যাবে না। মানুষ যেখানে 240-এ থামিয়ে দিয়েছে, তারপরেও তার উপর ভরসা রাখতে হবে। মানুষ ম্যান্ডেট দেয়নি সরকার গড়ার একা, তাদেরকে কারো সমর্থন নিয়ে সরকার গড়তে হয়েছে, তারা মেজরিটি 272টা সিট পাইল। তার উপর ভরসা রাখতে হবে। রোজ পেপার লিক হবে, তার উপর ভরসা রাখতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এত বড় দেশ, মানে এত বড় দেশ, আমরা যত পারি ততটা লুটে পুটে খাই, যত বড় দেশ হবে তত লুটে পুটে খেতে সুবিধা হবে, এত বড় দেশ। আর তৃতীয় কথা হচ্ছে ছোট ছোট ঘটনা, এত বড় দেশে ছোট ছোট ঘটনা। সে বলে না, সে একটা কথা ছিল একটা সিনেমায়, খুব মানে প্রচলিত কথা, ऐसे देश में छोटी छोटी घटना होती ही रहती है, बड़े छोटे छोटे बात होती है, बड़े देश में छोटी छोटी घटना होती ही रहती है। যাই হোক, ওনারে মনে হলো এই 24 লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ হচ্ছে ছোট ঘটনা। আজকে যেই ছেলে মেয়েগুলো তাদের প্রিপারেশন নিল, ইউজি নেট, নিট, প্রত্যেকটা পরীক্ষার জন্যই তারা যে প্রিপারেশন নিল, তাদের প্রিপারেশনের সাথে সাথে তাদের একটা মেন্টাল প্রিপারেশনও ছিল। মেন্টাল প্রিপারেশনের কি দেখা গেল, যে তাদের এই পরীক্ষাটা বাতিল হলো এবং পরবর্তী ক্ষেত্রে পিজির ক্ষেত্রে দেখতে পেলাম, পিজিদের যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি বাতিল হলো ঠিক আগের দিন রাত্রিবেলায়। তাহলে স্টুডেন্ট গুলোর মেন্টাল স্টেট কোথায় গিয়ে দাঁড়ালো? তার কারণ স্টুডেন্ট গুলো পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের যে মেন্টাল প্রিপারেশন, এক্সাম প্রিপারেশনের সাথে সাথে মেন্টাল প্রিপারেশন একটা বড় জিনিস, সেই মেন্টাল প্রিপারেশনটা ভেঙে গেল। আজকে যারা আমাদের দেশের গর্ব বলি আমরা, আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, নোবেল প্রফেশন যেগুলো, সেই জায়গাগুলোতে আজকে যেভাবে শিক্ষাকে বিক্রি করা হচ্ছে, আমরা দেখতে পেলাম 30 লাখ 40 লাখ টাকার বিনিময় কোশ্চেন পেপার বিক্রি হয়েছে। ইভেন এরকম ঘটনাও ঘটেছে, এক রাত্রিরে কোশ্চেন পেপার পেয়ে কোশ্চেন পেপার পড়ে মুখে পুরো মুখস্থও করতে পারেনি, তার ফলে নামাতেও পারিনি, মানে কোশ্চেন পেপার পেয়েও নামাতে পারিনি পয়সা দিয়ে কিনে, মানে এরকম ঘটনাও ঘটেছে। তাহলে আজকে যেখানে যে দেশে শিক্ষা বিকিয়ে গেছে, সেই দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে কি করে বড় কথা বলে, সেটা সবার আগে তাদের উত্তর দিতে হবে। তাদের শিক্ষামন্ত্রী কিভাবে বড় কথা বলে? শিক্ষামন্ত্রী তো ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। আজকে যে তৃণমূল কংগ্রেসের, আমি তৃণমূল কংগ্রেসের সাথে সব জায়গায় আমার মতভেদ আছে, কিন্তু একটা জায়গায় আমি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একমত, যে যদি পার্থ চ্যাটার্জির জেল হয়, আজকে এই মানে দুর্নীতি যুক্ত যে নিয়োগগুলো হয়েছিল, নিয়োগ দুর্নীতিতে, এবং তার ঘর থেকে কারি টাকা পাওয়া গেল, শিক্ষামন্ত্রী হিসাবে পার্থ চ্যাটার্জি শাস্তি পেয়েছে, তার জেল হয়েছে, তাহলে শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধান কি করে এখনো তার পদে বহাল আছে? কি করে আজকে এই এত বড় ঘটনার পরে আছে নিট এক্সাম,
আপনারা জানেন আগে যখন আমি জয়দেব বাবু হয়তো আমার সাথে একমত হবেন, কারণ আমি ওনার ব্যাপারে ঠিক মতো জানি না। আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সময় জয়েন্ট হতো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে দুটো পরীক্ষা একসাথে হতো, সেটা হচ্ছে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং, দুটো পরীক্ষাই একসাথে হতো এবং আমি নিজে দিয়েছি, আমি নিজে জানি সেটা। দুটো পরীক্ষাই একসাথে হতো। ইঞ্জিনিয়ারিং এ কিছুই না, 200 নাম্বার ম্যাথস পেপার থাকতো, আর বায়োলজি পোর্শনটা 200 নাম্বার থাকতো মেডিকেলে, আর ফিজিক্স কেমিস্ট্রি পেপার একই থাকতো। এইটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স ছিল। এইবার কেউ তুমি দুটো স্ট্রিমেও বসতে পারবে, কেউ যে কোনো একটা স্ট্রিমও চুজ করে বসতে পারবে, এই অপশন ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই পরীক্ষাটা টোটালি একটা নিট, একটা অল ইন্ডিয়া বেসিসে, তখনও কিন্তু অল ইন্ডিয়া মেডিকেল ছিল সিবিসি, তখনও অল ইন্ডিয়া মেডিকেল ছিল সিবিসি, কিন্তু সেই সময় কিন্তু সেই অল ইন্ডিয়া মেডিকেলে যখন পরীক্ষায় বসা যেত, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গলে যারা যারা রয়েছেন তারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টও দিতে পারতেন। আজকে কিন্তু সেখানে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের কিন্তু আলাদা করে মেডিকেলে বসার কিন্তু কোনো স্কোপ নেই, অল ইন্ডিয়া বেসিসেই বসতে হবে তাদেরকে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো বারংবার বলছি যে আজকে ঠিকই কথা, আজকে যখন রাজ্যে আমরা বলছি আমরা সুরক্ষিত নই, এখানেও নিয়োগ দুর্নীতি হচ্ছে, এখানেও কোশ্চেন পেপার বিক্রি হচ্ছে, এখানেও চূড়ান্ত দুর্নীতি হচ্ছে দুর্নীতি, তার সারা দেশেও তো হচ্ছে, কোন জায়গায় হচ্ছে না? এই তো চোর, তার দেশে হচ্ছে ডাকাত, তাহলে চোরের উপরে তো ডাকাত রয়েছে। তাহলে আমাদের যে রাজ্যে যেমন পরীক্ষাটা হতো তেমনই হোক, দুটো স্ট্রিমেই পরীক্ষা হোক, মেডিকেলেও পরীক্ষা হোক, ইঞ্জিনিয়ারিং এও পরীক্ষা হোক, তারপর তো দেখা যাবে কি চুরি হচ্ছে না দুর্নীতি হচ্ছে সেটা পরের বিষয়। কেন আগে তো ওইখানে দুর্নীতি হয়েই যাচ্ছে। আজকে দিনের পর দিন কোশ্চেন পেপার লিক হচ্ছে, তার কোনো রকম কোনো ব্যবস্থা নেই। আজকে বিহার, উত্তরপ্রদেশ, আজকে ওয়েস্ট বেঙ্গল, যেখানে যাচ্ছি আমরা প্রত্যেকটা জায়গায় আমরা দুর্নীতিই দেখতে পাচ্ছি। তাহলে দুর্নীতিতে যখন আমরা নিমজ্জিত হয়ে গেছি, তাহলে আমরা কি মানে সুস্থ সবল পরিবেশে, একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে আমরা কি প্রকৃত ডাক্তার পাবো না, প্রকৃত ইঞ্জিনিয়ার পাবো না, আমরা কি প্রকৃত শিক্ষক পাবো না? এই প্রশ্নটা সবার আগে আমাদের করা উচিত। যেখানে আজকে দুয়ারে আমাদের মানে সংকট, যেখানে আজকে ছেলে মেয়েগুলো এই মেডিকেলে পরীক্ষা দেবে বলে যেই ছেলে মেয়েগুলো পরীক্ষা দিতে পারলো না, তাদের মেন্টাল স্টেট কোন জায়গায়, তারপরে উনি বলুক এইটা ছোট ছোট ঘটনা, তারপরে উনি বলুক এই প্রধানমন্ত্রীর উপরে ভরসা রাখতে হবে, তারপরে উনি বলুক এই শিক্ষামন্ত্রীর উপরে ভরসা রাখতে হবে। ভরসা আমরা রাখতে পারছি না, পরিষ্কার কথা, কারণ ভরসা মানুষের উঠে গেছে এবং যার জন্য একাধারে মানুষ বিজেপিকে এবার ভোট দেয়নি। বিজেপি এইবার 240-এ গিয়ে আটকে গেছে, কিন্তু কোনো জায়গায় মানে আজকে অল ইন্ডিয়া পার্টি হিসেবে কংগ্রেসের সাথে রিজিওনাল পার্টিগুলো কোনো জায়গায় জোট হয়নি। যদি জোট হতো সাফা হয়ে যেত বিজেপি, আমি বারংবার বলছি সাফা হয়ে যেত, এইবারই সাফা হয়ে যেত। আমি 240 সেই জায়গায় প্রধানমন্ত্রী এবং এই শিক্ষামন্ত্রী, আমি জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব স্যার ক্লাসেসের ফাউন্ডার। জয়দেব বাবু, আপনার কাছে একটা জিনিস জানার চেষ্টা করব, নিট নিয়ে নিশ্চয়ই আপনারাও প্রিপারেশন করান। আমার প্রশ্ন একটা জায়গাতে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, এক এক করে ফান্ডামেন্টাল বিষয়গুলো জানার চেষ্টা করব। নিট এক্সামের ক্ষেত্রে 17 নম্বর যে প্রশ্নটা এসেছিল, সেখানে অ্যাটমিকের ওপর কিছু এক প্রশ্ন এসেছিল ফিজিক্সের ওপরে, এবং সেখানে 2 নম্বর এবং 4 নম্বর অপশনের মধ্যে একটা বিস্তর পার্থক্য ছিল, এবং সেখানে দাঁড়িয়ে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার, 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি হচ্ছে রাইট অ্যান্সার, সবাই বলছিলেন। এবং 2 নম্বর অ্যান্সারের ক্ষেত্রে এনটিএর পক্ষ থেকে বলা হয়েছিল যে 2 নম্বর অ্যান্সারটাও রাইট। এবার প্রশ্ন হচ্ছে 2 নম্বর অ্যান্সার কী করে রাইট হতে পারে? 2018-এ যখন যে বই ছিল এনসিইআরটির, সেই ক্ষেত্রে তারপর থেকে যতগুলো এক্সাম হয়েছে এই অ্যান্সার চেঞ্জ করে দেওয়া হয়েছিল, 4 নম্বর অ্যান্সারটিকে কংক্রিট বলা হয়। তা সত্ত্বেও 4 নম্বর এমসিকিউ এর অপশনের ক্ষেত্রে 2 নম্বর এমসিকিউ এর অপশনকে কি করে গ্রান্ট করা হচ্ছে? জয়দেব বাবু। আজকে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং আমরা ছিল, সেখানে আমরা যখন প্রশ্ন করি এই ব্যাপার নিয়ে মামলাকারীদের পক্ষ থেকে, সেখানে সরাসরি বলা হয়েছে যে নিটের যে প্রশ্নগুলোতে 2টো করে অপশনই রাইট হতে পারতো, এবং 2টো করে অপশনে যারা দাগ দিয়েছে, যাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে, যেটি আপনি বলছিলেন, সেই সমস্ত উত্তরপত্রকে পাঠানো হবে আইআইটির সমস্ত প্রফেসরদের কাছে। তো
সুপ্রিম কোর্টের নির্দেশে আইআইটির প্রফেসররা স্থির করবে তার মধ্যে যে কোনো একটি ঠিক হবে, অর্থাৎ আবার মেরিট লিস্টে বিরাট হেরফের অদল বদল হবে, রদবদল হবে। কারণ এই যে প্রবণতা যে একই প্রশ্নের দুটো উত্তরই ঠিক হতে পারে বা দুটো অপশনই ঠিক হতে পারে, কেউ দুটো অপশনে দাগ দিলে সে গ্রেস মার্ক পাবে বা কেউ একটা অপশনে দাগ দিলে তার উত্তর ভুল যাবে, এইটার নিরসনের জন্য সুপ্রিম কোর্ট সরাসরি আইআইটির যারা প্রফেসর যারা বিজ্ঞ তাদের কাছে পাঠিয়েছে যে তারা স্থির করবে এর মধ্যে কোনটা একেবারে ঠিক, টু দ্য পয়েন্ট অ্যাকিউরেট, দুটোই ঠিক, কিন্তু ঠিকের মধ্যে বেশি ঠিক কোনটা সেটা আইআইটির সমস্ত যারা প্রফেসর আছেন তারা ঠিক করবেন এবং তারা যেটা রায় দেবেন তার ভিত্তিতে কিন্তু এনটিএ এর যে র্যাঙ্ক সেটা কিন্তু বিরাট পরিমাণে আবার হেরফের হবে। অতএব এই পরীক্ষার যে পবিত্রতা, যে কোনো পরীক্ষার পবিত্রতা হচ্ছে সেই পরীক্ষার আত্মা। সুপ্রিম কোর্ট তো আর তদন্ত করতে পারে না, সুপ্রিম কোর্টকে ভরসা করতে হয় সরকারের ওপরে। সেই জন্য সুপ্রিম কোর্ট বলেছিল যে এই পরীক্ষার যদি পবিত্রতা নষ্ট হয়ে থাকে, এই পরীক্ষার যদি স্যাংটিটি এর ওপরে যদি ছাত্রছাত্রীদের আস্থা ভরসা বিশ্বাসটা টলে গিয়ে থাকে, তাহলে কিন্তু আবার পুনরায় নতুন করে পরীক্ষা নেওয়াটাই শ্রেয়, তাতে স্টুডেন্টের মধ্যে পরীক্ষার প্রতি যে পবিত্রতা সেটা ফিরে আসবে এবং পুরো শিক্ষা ব্যবস্থায় যে আস্থা বিশ্বাস থাকে এনটিএ এর উপরে সেটা ফিরে আসবে। কিন্তু সরকার বারবার নিজের মুখ বাঁচাবার জন্য, নিজের পেট বাঁচাবার জন্য এবং নিজেকে কালিমালিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য মিথ্যে কথা সংসদে এবং কোর্টে বলছে। এটা প্রকাশ্যে প্রমাণিত হয়েছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যেভাবে কুণাল ঘোষ আজকে বলেছেন যে ঘোড়াতেও হাসবে, যে কথা শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন প্রশ্নপত্র ফাঁস হয়নি। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই প্রশ্নপত্র বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে গেছে। এবারে সরকার বলছে একটা লিমিটেড এরিয়ার মধ্যে ওটা ফাঁস হয়েছে, অর্থাৎ একটা আঞ্চলিক জায়গায় বা একটা পকেটে ওটা ফাঁস হয়েছে। আচ্ছা, তারপরে বলছে সোশ্যাল মিডিয়ায় কিছুটা ফাঁস হয়েছে, উত্তরপত্র ফাঁস হয়নি। আপনি আজকে একটা কথা বলুন, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে একটা জিনিস ভাইরাল হতে 1 ঘন্টার বেশি সময় লাগে। এনটিএ এবং নিটের মতন যেখানে 24 লক্ষ 25 লক্ষ পরীক্ষার্থী জড়িত, সারা ভারতবর্ষের মেধা জড়িত, সেখানে একটা প্রশ্নপত্র যদি বিহারের প্রত্যন্ত গ্রামে বা উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রামে বা ভারতবর্ষের একেবারে প্রত্যন্ত গ্রামেও ফাঁস হয়, মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যাবে। লক্ষ লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে, লক্ষ লক্ষ প্ল্যাটফর্ম রয়েছে, সেকেন্ডের মধ্যে সেই প্রশ্নটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। অতএব অল্প জায়গায় ফাঁস হয়েছে, অল্প এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে, এর উত্তরপত্র বেরোয়নি, প্রশ্নপত্র বেরিয়েছে। প্রশ্নপত্র বেরোলে উত্তরপত্র বার করবার জন্য কি ট্যালেন্টের অভাব আছে ভারতবর্ষে? অতএব সরকার যদি সরাসরি চাইতো যে নিটের পবিত্রতা এবং তার যে শুদ্ধতা বজায় থাকুক, তাহলে অবিলম্বে নিজে দোষ স্বীকার করে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা করত। নিয়োগ পুনরায় করার জন্য, পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য মহাভারত অশুদ্ধ হতো না, কিন্তু ছেলেদের মধ্যে আস্থা বিশ্বাস ফিরতো। আপনাকে বলি, নিটের ব্যর্থতা তো আপনারা শুনলেন যে নিট, ইউজি, পিজি এগুলো গেছে। আপনারা জানেন কুয়েট বলে একটি পরীক্ষা হয়, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, টপ ইউনিভার্সিটিতে পরীক্ষায় বসার জন্য যে পরীক্ষাপত্র মানে প্রশ্নপত্র, সেই কিউয়েটের পরীক্ষা 1 সপ্তাহ আগে হয়েছে, তার প্রশ্নও ফাঁস হয়েছে। সেই নিয়েও হইচই হচ্ছে। কুয়েট CUET কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, কুয়েটের প্রশ্নও ফাঁস হয়ে গেছে। তাহলে এনটিএ বারবার পিজির পরীক্ষা বন্ধ করছে, কুয়েটের পরীক্ষা ফাঁস হচ্ছে, নিটের পরীক্ষা ফাঁস হয়েছে, নিজের দোষ স্বীকার করে ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে যদি আবার পরীক্ষা নেয়, সরকারের কি মহাভারত অশুদ্ধ হবে? আমি একটা ছোট্ট কথা বলি, শিক্ষক হিসেবে ছাত্রছাত্রী এবং বাবা মায়েরা প্রচন্ড হতাশ।
তারা আর নিটের প্রিপারেশন নিতে চাইছে না, তারা হতাশায় ডুবে গেছে। সারা দেশের 25-এর ছাত্রছাত্রীরা পর্যন্ত এর পবিত্রতা নিয়ে পুরো হতাশাগ্রস্ত। এই হতাশা থেকে দেশকে উদ্ধার করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। বেশ জয়দেববাবু, এই বিষয় নিয়ে আসবো, সঞ্জিতবাবুর কাছেও আসবো, কিন্তু তার আগে একটা বিষয় এখানে আনা অত্যন্ত দরকারি। এবং এখানে দাঁড়িয়ে আজ রাহুল গান্ধী এবং তার সঙ্গে সঙ্গে ধর্মেন্দ্র প্রধান ঠিক কি বক্তব্য রেখেছিলেন সংসদ থাকাকালীন অবস্থাতে, একবার শোনাই, তারপর আসছি আলোচনা। শুনুন। রাহুল গান্ধী এবং তার সঙ্গে সঙ্গে ধর্মেন্দ্র প্রধান কি বক্তব্য রেখেছে একবার শোনাবো। It's obvious to the whole country that there is a very serious problem in our examination system. This is not just a question of NEET, it is in all the major examinations. Now, the minister has blamed everybody except himself. Right? I don't even think he understands the fundamentals of what is going on here. आप प्रश्न क्या है आपका? आ रहा हूं सर, ये मैं क्वेश्चन को सेटअप कर रहा हूं। से प्रश्न पूछते हैं the issue is that there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. And that is why we are asking some very simple questions to Honorable Minister. Number one, as this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? मेरे जो शिक्षा है, मेरे जो संस्कार है, मेरे जो सामाजिक जीवन है, मेरे को मेरे राज्य की, मेरे सूबे की जनता की स्वीकृति मिली है। मैं किसी की, मेरे बौद्धिक और मेरे संस्कार की सर्टिफिकेट मेरे को सारी सदन में किसी से नहीं चाहिए। देश की प्रजातंत्र में चुन के मेरे नेता प्रधानमंत्री मोदी जी को प्रधानमंत्री की भूमिका दिया है। मैं उनकी निर्णय से यहाँ उत्तर दे रहा हूँ सदन को। बाकी ये कहना चिल्लाने से सच झूठ नहीं हो जाएगा साहब। ये जो कहा गया देश की अभी की एग्जामिनेशन सिस्टम रबिश है सर, इससे दुर्भाग्यजनक बयान देश की नेता प्रतिपक्ष का कुछ नहीं हो सकता है सर। मैं कठोर शब्द से उसको निंदा करता हूँ। बाकी रहा, मैं सर आपके सामने, आपके माध्यम से देश के सामने सर एक तथ्य रखता हूँ सर। जिन्होंने रिमोट से सरकारें चलाई है, 2010 में 3 बिल आया था सर शिक्षा सुधार के लिए। उन्हीं की पार्टी के नेता आदरणीय कपिल सिब्बल साहब 3 बिल लाए थे। उसमें से एक बिल था एजुकेशन, उसमें एक बिल था प्रोहिबिशन ऑफ अनफेयर प्रैक्टिस बिल 2010, जिसकी उद्देश्य एजुकेशन इंस्टीट्यूशन में माल प्रैक्टिस को बंद करना। सर मेरे सरकार की हिम्मत है, अभी हमने पब्लिक एग्जामिनेशन की रेगुलरिटीज में बिल लाए, कानून बनाए। क्या मजबूरी था कांग्रेस पार्टी की, क्या मजबूरी था नेता प्रतिपक्ष की? उन्होंने उस बिल को उल्टा किया, किसके दबाव में उल्टा किया? क्या निजी मेडिकल कॉलेज की दबाव में, उनकी घूसखोरी की दबाव में उन्होंने उस बिल को उल्टा किया था? सच सुनने की सामने है। আপনারা নিশ্চয়ই মন দিয়ে শুনেছেন এতক্ষণ অবধি কি বক্তব্য রাখলেন রাহুল গান্ধী এবং তার সঙ্গে সঙ্গে ধর্মেন্দ্র প্রধান। আমি সরাসরি চলে যাব সঞ্জিত বাবুর কাছে, কিন্তু তার আগে জয়দেব বাবুর কাছে একটা জিনিস জানার চেষ্টা করব। জয়দেব বাবু, আপনি আইআইটি প্রফেসর, যারা এই যাবতীয় বিষয়গুলোকে এখন পর্যালোচনা করবেন, এটা আজকের রায়, তাই তো? আজকে বেশ, আমি সঞ্জিত বাবুর কাছে যাব। সঞ্জিত বাবু, আমাকে একটা জিনিস বলুন। আরো অনেক রায় দিয়েছে, রায় বলতে গেলে অবজারভেশন দিয়েছে। এটা নিশ্চয়ই আপনাদের কাছে ভিজিবল একটু হলেও হবে। এটি সরাসরি ন্যাশনাল টেস্টিং এজেন্সির থেকে পাবলিশ হওয়া একটি রিপোর্ট। সঞ্জিত বাবু, আপনি ভালো করে মন দিয়ে শুনুন। আমি এখানে পুরো লাল রং দিয়ে ভালো করে হেডলাইন করেছি। এখানে কি লেখা রয়েছে একবার আপনাদেরকে পড়ে শোনাই।
দ্য ক্যান্ডিডেটস, এটা 16 জুলাই 2024-এর এই এনটিএ থেকে এটা পাবলিশ করা হয়েছিল। এখানে স্পষ্ট লেখা রয়েছে, দ্য ক্যান্ডিডেটস হু আর নট স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার কি মে চ্যালেঞ্জ দ্য সেম বাই পেইং আ ফি অফ 200 rupees পার কোশ্চেন চ্যালেঞ্জ অ্যাজ আ প্রসেসিং ফি নন রিফান্ডেবল। আমার প্রশ্ন, 24 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এবার প্রশ্ন, তাদের এই এত কিছু প্রশ্নের উত্তরের সব কিছু পর্যালোচনা করবেন আইআইটি প্রফেসর, এবং আজকে ডেট হলো 22 তারিখ। 16 তারিখে টেস্টিং এজেন্সি থেকে এটা নোটিফিকেশন জারি করা হয়েছে। এখনও পর্যন্ত লাস্ট যেটা আপডেট, 18 তারিখ অবধি এই যাবতীয় বিষয়ের পে করা যাবে, এবং 11টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত। আজকে 22 তারিখ। আপনার কি মনে হয় কতজন স্টুডেন্টস এখনও পর্যন্ত এখানে এই যাবতীয় বিষয় জানার জন্য 200 করে পে করেছে? আমি যদি একটা সম্যক ধারণা নিই, 1563 এই রেশিওটা ধরে যদি আমি চলি, তাহলে 200 দিয়ে গুণ করলে পুরো অ্যামাউন্টটা এসে দাঁড়ায় 3,12,600 টাকা। এবার প্রশ্ন হচ্ছে, এই টাকাগুলোর কি হবে? আমি সরাসরি প্রশ্ন করছি, তার কারণ এই সব স্টুডেন্টসের যাবতীয় পেপারের সব কিছু ভিত্তি এখন আইআইটি প্রফেসরদের কাছে থাকবে। এই যাবতীয় বিষয়গুলো কে সিলেক্ট করবে? কেন তাদেরকে এখন আবারও নতুন করে 200 রুপিস পে করার পরেও সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের ওপর বেস করে আপনারা কি এই স্টুডেন্টসগুলোর যাবতীয় দায়িত্ব নিতে পারবেন সঞ্জিতবাবু, যারা পেমেন্ট করেছেন? আমার প্রশ্ন এক। দ্বিতীয় প্রশ্ন সঞ্জিতবাবু আপনার কাছে, দেশে বেকারত্বের হার কত জানেন? সঞ্জিতবাবু আপনাকে জিজ্ঞেস করছি সরাসরি, একটু প্লিজ কাইন্ডলি আমাকে বলবেন দেশে বেকারত্বের হার কত এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, বেকারত্বের হার এর আগেতে, মানে এই সরকার কতদিন চলছে, কত বছরের সরকার? এর আগে 50-55 বছর কারা চালিয়েছে? আপনি আপনাদের কথা বলুন না। হ্যাঁ, আমি আমার কথাটাই বলছি। আমি তো, আপনি আমায় প্রশ্ন করেছেন, আমি তো আমার মতনই বলবো না। তো সেখানে দেখুন, এই সরকার যেটা চলছে, এখানে সরকারটা এমন সুন্দরভাবে চলছে। বলেছি আমি আপনাকে, সুস্মিতা ম্যাম একটা কথা বললেন যে বড় বড় শহর, আমি এই কথাটা ওইভাবে বলতে চাই। ব্যাপারটা হচ্ছে, এত বড় ভারতবর্ষ, সেখানে এটা হতেই পারে, এরকম জিনিস ঘটতেই পারে, এত বড় একটা মানে দেশের মধ্যে, হ্যাঁ হতেই পারে। তো তার মাঝখানে কিন্তু সরকার উদাসীন নয়, সরকার দায়িত্বশীল। সরকার দায়িত্ব নিয়েছে। এই সরকার পালিয়ে যাবার সরকার নয়, যে পেছন দরজা দিয়ে পালিয়ে গেলাম তা নয়। বুকে মানে চোখে চোখ রেখে কথা বলতে পারে এবং সত্যটা স্বীকার করতে পারে। তার জন্য এই সরকারের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস জনগণের ছিল বলে 240 দিক আর যাই করুক এনডিএ সরকার গঠন হয়েছে। কেউ 553-99 পায়নি, যে পেয়ে সরকার করতে পারেনি, তার জোট হয়েছে কি হয়নি সেটা হচ্ছে তাদের ব্যর্থতা। আবার এখানে অভিষেক বাবুকে সমর্থন, এখানে আবার পশ্চিমবঙ্গে তারা বিরোধিতা, অন্য জায়গায় গিয়ে কাটলেট খাচ্ছে, একসঙ্গে হাত ধরাধরি করে ছবি তুলছে, সেটা হতেই পারে। কিন্তু এখানে যে জায়গাটায় নিট পরীক্ষা, যে এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ কি হবে, তাই তো? তো এখানে যে জায়গাটা, সেখানে একটা জিনিস, একটা টাকার অঙ্ক বলেছি, একটা টাকার অঙ্ক আমি 200 টাকা করে, এই যে টাকাটা, এই টাকাটা এখন যেটা রয়েছে, যে আইআইটি মানে শিক্ষকরা যেটা খাতা দেখবেন বা যা কিছু টাকা, এই সরকার কখনো এই সব টাকা পয়সা নিয়ে কখনো মানে কেলেঙ্কারি কিছু করে না। যেটা আছে, প্রয়োজন হলে পরবর্তী সরকার যখন দেখবেন ওখানে শিক্ষামন্ত্রী আছেন এবং আমাদের সরকার রয়েছে, তারা ভাবনা চিন্তা করবেন এই টাকাটাকে কিভাবে কি করা যায়। এখানে যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকের ভবিষ্যৎ কিন্তু এই সরকারের উপর। এই সরকারকে সাধারণ মানুষ, ভোটাররা ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছে, এনডিএ সরকার হয়েছে। শিক্ষামন্ত্রী তিনি আমাদের প্রধানমন্ত্রীর নিয়োগ করা শিক্ষামন্ত্রী। তো সেখানে একটা মানুষকে কাজ করতে সুযোগ দিতে হবে। আর আপনারা যেভাবে বলছেন যে ভুল হয়েছে, আরে কাজ যে করে তারই তো ভুল হয়। খুব সত্যি কথা, কাজ যে করে তারই ভুল হয়। তাই জন্যই ঠিক এই মোমেন্টে 22 তারিখে দাঁড়িয়ে, এখন যদি ঘড়ির কাঁটায় 7:39 বাজে, আমি ঠিক আপনাদের সামনে 17ই আগস্ট 2016 সালের একটা ক্লিপিং আপনাদের সামনে রাখবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কি বলেছিলেন একবার শোনাই, শুনুন। Our aim is to create jobs for more than 1 billion young hands. To provide this, the share of manufacturing must reach around
25% aggressively work on the front of ease of doing business, reducing complicated procedures, making them available at one platform, preferably online, simplifying forms and formats has been taken up on war footing. That is how we have jumped up by 12 ranks in World Bank's Ease of Doing Business report of 2016. Industry is realizing the benefits of these changes. Index of industrial production in the current year shows a distinct improvement over the previous year. We are working in all ways to make India a global manufacturing hub. সঞ্জিত বাবু, আপনার কাছে আসবো। ভালো করে শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কী বলেছিলেন, বিলিয়ন ট্রিলিয়নের কথা বলছেন। আপনাকে একটা তথ্য দিই, ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 সেখানে স্পষ্ট লেখা হয়েছে প্রতি 3 জনের মধ্যে 1 জন বেকার। আনএমপ্লয়মেন্ট রেট 29.1%, তারা গ্র্যাজুয়েট হওয়া সত্ত্বেও। আপনারা বলছেন 5th লার্জেস্ট ইকোনমিতে পরিণত হচ্ছে এবং পরিণত হয়েও গিয়েছে। আগামীকাল বাজেট অধিবেশন আপনাদের রয়েছে এবং সেখানেও হয়তো অনেক অর্থনীতির কথাও আপনারা বলবেন। এবার আপনি একটু বলুন তো, 2016 সাল থেকে 2024 সাল অবধি এডুকেশন সিস্টেমের দিকে আপনারা কতটা নজর দিয়েছেন, সঙ্গে সঙ্গে আনএমপ্লয়মেন্টের দিকে আপনারা কতটা নজর দিয়েছেন, সঙ্গে সঙ্গে এই গ্র্যাজুয়েট হওয়া সত্ত্বেও তাদের এই পার্সেন্টেজ বাড়ছে কেন, আর প্রতি 3 জনের মধ্যে 1 জনই বা বেকার কেন? সরকারের সদিচ্ছা আছে, বিভিন্ন জায়গায় কর্মসংস্থান হচ্ছে এবং কর্মসংস্থান যতটা করার জায়গায় সেখানে মানে একটা জিনিস তো এটা মানতে হবে, মেন গাছের মাথায় জল না দিয়ে গোড়ায় জল দিতে হবে। সেটা হচ্ছে এখানে জনসংখ্যার ব্যাপারটাও ভাবতে হবে। জনসংখ্যার জন্ম নিয়ন্ত্রণ এবং বাইরের লোকও এখানে আসে, তো সেখানে শরণার্থী কেউ অনুপ্রবেশ এইসব ব্যাপারগুলোও আছে। তো সমস্ত ইয়েতে একটা জিনিস কি, এই যে সরকার চলছে, এই সরকার সবসময়ের জন্য দায়িত্বশীল এবং দায়িত্ববান। তার জন্য আমি একটা কথা আপনার আগে বলেছি, যে সরকার কাজ করে তার সামান্য কিছু ভুলও হয়, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। এই যে শিক্ষা যেটা নেওয়া হয়েছে সেখান থেকে দেখবেন এগুলো হচ্ছে ভারতবর্ষের এই যে স্টুডেন্ট, তারা ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের কারো খেলা করার কোনো জায়গা নেই। ভুল হয়েছে, সেই ভুলটাকে রেকটিফাই করে তাদেরকে নতুন করে নতুন আলোর দিশা দেখাবে এই সরকার। তো তাদের প্রতি এই যে সরকার, সেই সরকারের প্রতি এবং শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী, সমগ্র এনডিএ সরকারের প্রতি সবাইকেই দায়িত্বশীল ভাবে ভরসা করতে হবে। এবার যদি কেউ ভরসা না করে, সে যদি মনে করে যে আমি যদি সরকারে থাকতাম তাহলে কংগ্রেস সরকারে কত দুর্নীতি ছিল, তো সেইগুলোকে তুলে ধরলে তাহলে কি হবে? আজকে একটা জিনিস, এই যে মানে এনডিএ সরকার বা বিজেপি গভর্নমেন্ট যেভাবে চলে এসছে, এখন যেমন এনডিএ সরকারও চলছে, তখনও আমাদের সঙ্গে ছিল। আমরা সব সময়ের জন্য মানুষের পাশে ছিলাম, স্টুডেন্টদের পাশে আছি এবং বেকারদের পাশে আছি। আমরা সব সময়ের জন্য চাই ভারতবর্ষ এমন একটা দেশ হবে যেখানে গর্ব করে বলতে পারবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা যারা কাজ খুঁজছে, সবাইকার জন্য একটা সুন্দর দেশ হবে, যে গর্ব করে বলবে এই ভারতে আমরা থাকি, এই ভারত আমাদেরকে মানে আগের ভারতের থেকে এখন কি ভারত, সেইটা দেখে তারা গর্ববোধ করবে। ঠিক সুস্মিতা ম্যাম, একেবারে আমরা গর্ব করে বলবো যে আমরা ভারতবাসী। যেখানে দাঁড়িয়ে দ্য সেন্টার অফ মনিটরিং ইন্ডিয়া ইকোনমি CMIE রিপোর্ট দিচ্ছে 7% ইনক্রিজ হয়েছে মে 2024 থেকে জুন মাসে 2024 অবধি, 9.2% বেকারত্ব বেড়েছে। প্রশ্ন হচ্ছে 7%-এর এই যে ইনক্রিজ, এটা দিয়ে আমরা গর্ব করব সঞ্জিত বাবু? সুস্মিতা ম্যাম, আপনি কি বলবেন? এটা নিয়ে গর্ব করার বিষয় যে আমাদের দিন দিন আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে, এটা নিয়ে আমরা গর্ব করবো? ট্রাইব টিভি বাংলা তাহলে একটু গর্ব করুক। সুস্মিতা ম্যাম। সঞ্জিত বাবু খুব আশাবাদী, খুব ভালো লাগছে ওনার কথা শুনে। উনি সবটাই হবে, করবে, ফিউচার টেন্সে আছেন এবং খুব আশাবাদী যে ফিউচার টেন্সে সেগুলো সব ঠিক হয়ে যাবে। যাই হোক, এবার আমি একটু বলি যে উনি বললেন যে টাকা নিয়ে দুর্নীতি কোনোদিন এই সরকারে হয়নি, তাই ইলেকশন বন্ডের মতো এত বড় দুর্নীতি এই সরকারের আমলে হলো। এবং আমরা PM কেয়ারের ফান্ডের এখনো পর্যন্ত কোনো হদিশ পাইনি, তার হিসাব পাইনি, তার কোনো অডিট রিপোর্ট কেউ দেখেনি।
ভারতবর্ষের মানুষের কাছে পিএম কেয়ারের সম্বন্ধে কোনো কিছু জানা নেই। পিএম কেয়ার কেন তৈরি হলো, পিএম কেয়ার ফান্ডের টাকা কোথায় গেল, পিএম কেয়ার ফান্ডের কতটা টাকা উঠেছিল, কিছুই জানা নেই। এবার পরবর্তী ক্ষেত্রে আসি, নীরব মোদী, ললিত মোদী, চোখসির মতো লোকেরা যারা দেশের হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করে নিয়ে চলে গেল, তাদের হদিশ পেল না এবং সে টাকারও হদিশ মিলল না। একটার পর একটা ব্যাংক মার্চ করতে শুরু করলো, কেন ব্যাংকগুলো না হলে নিলাম নিজেদেরকে ঘোষণা করতে হতো। আজকে সেই জায়গায় ব্যাংকগুলোকে মার্চ করিয়ে তার কি হলো, তার ফলে তার সেখানে যে চাকরি করতো কিছু লোকেরা, তাদের চাকরিটাও সীমিত হয়ে আসলো এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে সমস্ত আমরা দেখতে পাচ্ছি বেসরকারীকরণ করে দিচ্ছে, বেসরকার সমস্ত কোম্পানির হাতে তুলে দিচ্ছে এবং দুটোই ভারতবর্ষে ব্যবসায়ী আছে, আদানি এবং আম্বানি, এবং তাদের এই কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য পুরোপুরি সারা ভারতবর্ষটাকে প্রায় বেঁচে দেওয়ার উপক্রম করেছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শুভেন্দু অধিকারী, নারায়ণ রানে, তারপরে হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার, এদের মতো দুর্নীতিগ্রস্তরাও আছে। একটু আমি দাদাকে বলছি, বিজেপির দাদাকে, যে দাদা আপনি বললেন খুব ভালো লাগলো যে কংগ্রেসের সময় অনেক দুর্নীতি হয়েছে, কংগ্রেসের সময় কালিমাজি জেলে গেছে, কালমাজি জেলে গেছে, এই রাজা জেলে গেছে, তারপরে লালু প্রসাদ যাদব যা আমাদের ইউপি সরকারে ছিল, আমাদের সাথে যারা যারা ছিল, যারা যারা দুর্নীতির সাথে লিপ্ত হয়েছে তারা জেলে গেছে। কিন্তু দাদা আপনাদের হিমন্ত বিশ্ব শর্মাও জেলে যায়নি, নারায়ণ রানেও জেলে যায়নি, শুভেন্দু অধিকারীও জেলে যায়নি, অজিত পাওয়ারকে আপনারা নাকি মানে পদে পদে বুঝে নেবেন, সেই অজিত পাওয়ার এখন উপমুখ্যমন্ত্রী। সুতরাং কারা দুর্নীতিকে প্রশ্রয় দেয় সেটা খুব ভালো বোঝা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, উনি বলছিলেন না 50 বছর, 55 বছর, 60 বছর কংগ্রেস রাজত্ব করেছে, বেকারত্বের সংখ্যা সেখান থেকে এসছে, বেকারত্বের সংখ্যা হঠাৎ করে বাড়েনি। 45 বছরের বেকারত্বের সংখ্যা সবচেয়ে বেশি। আপনারা ওয়ার্ল্ড ইকোনমির কথা বলছেন, মুদ্রাস্ফীতি বাড়ছে, আমাদের টাকার মূল্য বাড়ছে। আজকে ডলারের টাকার মূল্য কোথায় এসে দাঁড়িয়েছে সেটা দেখুন। আজকে প্রত্যেকটা দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, জিনিসের দাম কোথায় গিয়ে বেড়েছে। 800 মেডিসিনের দাম বেড়েছে, নিত্য প্রয়োজনীয় মানুষের যা যা দরকার প্রত্যেকটা জিনিসের দাম আজকে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, প্রত্যেকটা জিনিসের দাম এমন জায়গায় মানুষ ওষ্ঠাগত হয়ে গেছে। আপনারা বলছেন উজালা গ্যাস দিচ্ছি, এদিকে মানুষের উজালা গ্যাস তোলার মতো ক্ষমতা নেই। সুতরাং আপনারা যে বিজেপির যে পুরো একটা ধোঁকাবাজির মধ্যে সরকারটাকে চালাচ্ছে এবং একটা নাকাব করে মানে মুখোশ করে তারা যে চেষ্টা করছে ভারতবর্ষের মানুষকে বোঝানো, সেই কথাটা আমি আগেই বললাম যে ভারতবর্ষের মানুষ বুঝে গেছে, যাই জন্য 400 পারকে এবার 240-ই আটকে দিয়েছে এবং আগামী দিনে এই 240 পর্যন্ত যাবেন এবং এই সরকারটা আদৌ টিকবে কিনা এটা সবচেয়ে ভাববার বিষয় আছে। যে দেশে আজকে বেকারত্বের সংখ্যা এত বেশি, সেখানে রাহুল গান্ধী যে বক্তব্যটা রেখেছেন, হু আর দ্য রিচ পিপল হু হ্যাভ আ লট অফ মানি, দে ক্যান বাই দ্য পোস্ট অর ডেজিগনেশন এক্সেট্রা এক্সেট্রা। তাই তো আজকে তো ভারতবর্ষের অবস্থা সেটাই হয়েছে। যার কাছে মানি আছে, লট অফ মানি আছে, যে রিচ, সে পজিশন পাবে, সে ডেজিগনেশন পাবে, সে কোনো একটা জায়গা পাবে। তাহলে ভারতবর্ষকে এই জায়গায় এনে দাঁড় করানোর জন্য যে বিজেপি সরকার টানতে টানতে আগামী দিনে ভারতবর্ষের মানুষ তাদেরকে সিংহাসন থেকে নামিয়ে। বেশ, আমি সরাসরি জয়দেববাবুর কাছে চলে যাব। জয়দেববাবু, যে রেশিওটা আমি বলার চেষ্টা করলাম, ঠিক এই মোমেন্টে দাঁড়িয়ে এতজন আনএমপ্লয়মেন্টের রেট যেইভাবে বাড়িয়ে তুলেছে দিনের পর দিন এই দেশ, সেখানে আপনারা দিনের পর দিন পড়াশুনো করাচ্ছেন, ছাত্রদের আপনারা কোচিং দিচ্ছেন, ছাত্রদের রিয়াকশনটি কি একটু জানতে পারি? সত্যি কথা, হতাশাগ্রস্ত তারা আর আশা দেখছে না। তারা পড়াশোনা প্রায় হাল ছেড়ে দিয়েছে। আপনি যদি দেখেন ছাত্র সমাজের মাঝে যদি আপনি কান পাতেন, দেখবেন তারা কোনোভাবে, এবং তাদের বাবা মাও এই পরিস্থিতিতে তারা যখন দেখছে একের পর এক পরীক্ষা পেপার লিক হচ্ছে এবং পরীক্ষার যে পবিত্রতা এবং শুদ্ধতা নষ্ট হচ্ছে, পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীদের যে র্যাঙ্কের ভবিষ্যৎ তারা কষ্ট করে পড়ছে সেটাও সুনিশ্চিত করা যাচ্ছে না। এবং এটা সর্বত্র। আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক্সামিনেশনের বিএসসি নার্সিং এর পরীক্ষাতেও এইরকমই আনসার কি এসছে, যেখানে 2টো করে আনসারই রাইট। আপনি 2টো করে আনসার রাইট বললে ভালো, যদি আপনার মনে হয় ভুল আপনি চ্যালেঞ্জ করুন। এটা শুধু এনটিএ নয়,
আপনাকে বলি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক্সামিনেশনের যে বিএসসি নার্সিং এর জেন পাসের জয়েন্ট এন্ট্রান্স নেয়, সেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেবার পর বিজ্ঞপ্তি জানিয়েছে যে পরীক্ষায় দুটো অপশনই ঠিক। যদি কারুর মনে হয় যে একটি অপশন ঠিক একটি অপশন ঠিক নয়, তারা 500 টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে পারে। আপনি তো মানে এনটিএ 200 টাকা বললেন, এখানে 500 টাকা দিয়ে ছাত্রছাত্রীদেরই চ্যালেঞ্জ করতে হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক্সামিনেশনকে, যে কোন প্রশ্নটা ঠিক কোন প্রশ্নটা ভুল, কেন আপনারা দুটো প্রশ্নকে ঠিক বলছেন বা এটাকে ঠিক বলছেন ওটা কেন ভুল বলছেন, সবকিছু ছাত্রছাত্রীদের উপর ছেড়ে দিচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতি, পড়াশোনা করে চাকরি নেই। আইআইটিতে যারা পড়ে তারা জানতো যে আইআইটি থেকে পড়ে বেরোলেই আমরা চাকরিটা পাবো, এখন তো আইআইটিতেও পড়ে বেকার হয়ে বসে থাকছে। মানে ভুরি ভুরি উদাহরণ, আইআইটি থেকে পড়ে পাস করে 40 জন 50 জন 100 জন বেকার হয়ে বসে আছে। তো যে দেশে আইআইটি থেকে পাস করেও বেকার হয়ে বসে থাকতে হয়, যে দেশে বিটেক পাস করে লক্ষ লক্ষ টাকা খরচা করে বেকার হয়ে বসে থাকতে হয়, যে দেশে বিএড করে এমএ করে বেকার হয়ে বসে থাকতে হয়, যে দেশে পিএইচডি করে ডোমের চাকরির জন্য লাইন দিতে হয়, যে দেশে মাস্টার্স ডিগ্রি এমটেক করে পিয়নের চাকরির জন্য লাইন দিতে হয়, সেই দেশের ছাত্র যুব এবং তাদের বাবা মায়েদের কি অবস্থা, যারা এই সময়টা জীবনযাপন করছে তারা বুঝছে। কারণ বাবা মা তাদের শেষ পুঁজিটুকু লাগিয়ে দেয় ছেলেদের পড়াশোনা তাদের কেরিয়ারের পেছনে, কারণ তারা পরবর্তীকালে ভালো চাকরি বাকরি করে সেই বুড়ো বাপমাগুলোকে দেখবে, বুড়ো বাপমাগুলোর লাঠি হবে, বুড়ো বাপমাগুলোর ভবিষ্যতের হাতিয়ার হবে, তাদের বুড়ো বয়সের শক্তি হবে। কিন্তু কোথায় কি, বিটেক পড়ছে, ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, এমটেক করছে, বিটেক করছে, পিএইচডি করছে, এমএসসি করছে, বিএড করছে, সবকিছুর শেষ পরিণতি আপনি বেকার বাড়িতে বসে থাকুন, চপের দোকান দিন একদল বলবে, আর নইলে একদল বলবে পকোড়ার দোকান দিন। তো আমি যদি চপেরই দোকান দেবো, আমি যদি পকোড়ারই দোকান দেবো, দুজনেই বলে চপের দোকান দিন নয় পকোড়ার দোকান দিন, তাহলে আমি কেন বিটেক পড়লাম, আমি কেন এমএসসি করলাম, কেন বিএসসি করলাম, কেন পিএইচডি করলাম, আমাকে কেন বিএডটা করানো হলো? বন্ধ করে দিই কলেজ ইউনিভার্সিটি, বন্ধ করে দিই শিক্ষা ব্যবস্থা। যদি শিক্ষার দাম রাষ্ট্র দিতে না পারে, সেই শিক্ষিত সমাজকে যদি বলে তুমি চপ ভাজো পকোড়া ভাজো আর গিয়ে তুমি ঠেলায় ঘুগনি বিক্রি করো, তাহলে এই শিক্ষা দিয়ে এই জাতির উন্মেষ ঘটবে না। ওই রাজনৈতিক দলের ধন ভাতিজা তাদের উন্নতি ঘটবে, তাদের সমস্ত ভাই ভাইপোদের উন্নতি ঘটবে, দেশের মানুষের কোনো উন্নতি ঘটবে না। কারণ আজকে লজ্জা লাগে পিএইচডি করে ডোমের চাকরি করতে আবেদন করে, এমটেক করে পিয়নের জন্য আবেদন করে। সেই দেশে আজকে যুবকরা পড়বে, পড়াশোনা করবে কিসের আশায়, কিসের ভিত্তিতে বাবা মা পড়াশোনার জন্য খরচা করবে? বাবা মা ওই জন্য সঞ্চয়ের টাকা খরচা করতে চাইছে না। হয়তো এই মুহূর্তে যারা যারা দর্শকরা এই মুহূর্তে দেখছেন, এটা রূঢ় সত্য। আমি ট্রাইব টিভি বাংলার হয়ে বলতে পারি যে কোনো কাজ ছোট বড় নয়, কিন্তু জয়দেববাবু যে কথাগুলো তুললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তার কারণ দিনের পর দিন দেশে আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে, কেলেঙ্কারি চলছে বিভিন্ন প্রশ্ন ফাঁস ঘিরে, এবং সেখানে বিরোধী হোক শাসক হোক তারা রাজনীতিকরণ ঠিকই করে যাচ্ছেন। তারা বলছেন আশা রাখতে হবে, তারা বলছেন ভরসা রাখতে হবে, কিন্তু আদতেও কজন বা আশা রাখতে পারছে? আপনাদের একটা সুমারি বলবো, 2023 সাল অবধি 2023 সালে এডুকেশন সিস্টেমের ওপর যাবতীয় ভরসা উঠে গিয়ে ডিপ্রেশনে 13,000 ছাত্রছাত্রী সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। শুনলে অবাক হবেন, কিন্তু এটা তথ্য বলছে 13,000 স্টুডেন্ট তারা ডিপ্রেশনের শিকার, শুধুমাত্র এডুকেশন সিস্টেম পলিসির ওপর বেস করে তারা নিজেদের মারছেন, মৃত্যুদণ্ড দিচ্ছেন নিজেরাই নিজেদেরকে। এরপরেও আপনারা রাজনীতিকরণ করে যাবেন? সঞ্জিতবাবু, একদম অন্তিম লগ্নে চলে এসেছি, আপনাদের তিনজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেব। আমি আশা রাখবো একটু স্থিতিশীল কথাবার্তা আপনারা বলবেন, রাজনীতিকরণের ঊর্ধ্বে গিয়ে কথা বলবেন সেই সব ছাত্রছাত্রীরা যারা এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলা দেখছে। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আমি আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলবো, এই সরকারের ওপর ভরসা রাখতে হবে। আর জয়দেব বাবুর কথা ধরে একটা সুন্দর কথা বলবো, যদি কেউ মনে করে আমি চপ ভাজবো, আমি পকোড়া ভাজবো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, স্বাধীনতা আছে, স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, অধিকার আছে। আর যদি মনে করে আমি চাকরি করবো, তাহলে সরকারের ওপর ভরসা রাখতে হবে। সরকারের ওপর ভরসা নেই, স্কুলের ওপর ভরসা নেই, পরীক্ষার ওপর ভরসা নেই,
তাহলে পড়াশোনা করবে কেন? তাহলে অন্যান্য ব্যবসা করুক। আর যদি মনে করে যে আমি শিক্ষায় শিক্ষিত হয়ে আমি চাকরি করব, তাহলে এনডিএ সরকার, নরেন্দ্র মোদীজি এবং শিক্ষামন্ত্রী টোটাল এখন যে সরকার চলছে এটা স্টুডেন্টদের পাশে ছিল, আছে, থাকবে এবং ভরসা রাখতে হবে, বিশ্বাস করতে হবে, ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই কাজ হবে। আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ আরো সুরক্ষিত হবে, সুন্দর। নির্ধারিত সময়ের আগে শেষ করেছে। আমি সুস্মিতা ম্যাডামের কাছে চলে যাবো। সুস্মিতা ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। যাই হোক, বিজেপি বন্ধু ভরসা আশা কিছু ছাড়ছেন না, উনি ভরসা আশা নিয়ে থাকুক। শুধু আমি একটাই কথা বলতে চাই যে অপেক্ষা করতে করতে আমি মানে আমার বলতেও খারাপ লাগছে, কেন আমার ঘরেও চাকরি করার মতো উপযুক্ত ছেলে, বিটেক, আমার নিজের খুব এটা এক্সপিরিয়েন্স আছে, বিটেক পাস, কিন্তু এখনো পর্যন্ত ভালো চাকরি পাইনি। এখন পদে পদে আমাকে দোষারোপ করছে যে প্রত্যেকটা মা বাবার স্বপ্ন থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার করা, তোমরা আর অন্য কিছু ভাবো না। তুই তো জয়েন্টে চান্স পেয়ে ভর্তি হলি। যাই হোক, মানে এইরকম হচ্ছে পরিস্থিতি। এখন ম্যাক্সিমাম কোম্পানিতে রিসেশন চলছে, পিরিয়ড, এইরকম বিভিন্ন আমরা এগুলো ফেস করছি, আমরা জানি। তাই আমি ওনাকে বলতে চাই যে এই অপেক্ষা করতে করতে না ছেলেমেয়েরা তাদের বয়স পেরিয়ে চলে যাবে, হয়তো সরকারি চাকরি পাবে না। সরকারি চাকরি পাওয়ার আশা কারণই নেই এখন বর্তমানে। আর আপনি যতই বলুন যে চপ ভাজুক, ফুলুরি ভাজুক, যাই ভাজুক, আশা রাখুন, ভরসা রাখুন, ওই এনডিএ সরকার চলে যাবে, কিন্তু ভরসাও থেকে যাবে, আশাও থেকে যাবে, আর যেখানে মানুষ বসেছিল সেখানেই বসে থাকবে। সুতরাং সেইটাকে কোনো কাজ হবে না। এনডিএ সরকারই তো থাকবে না, বলে কার উপর ভরসা রাখবে? বলে আমি তো সেদিনকে তখন ছিলাম, অন্তিম লগ্নে এসে ডিবেট নয়, অন্তিম লগ্নে এসে ডিবেট নয়। আমি জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আমি অ্যাজ আ টিচার হিসেবে শুধু আমি একটা বার্তা দেবো, আমি কোনো দলের মুখপাত্র না ভেবে আমি নিজেকে শুধু একজন অ্যাজ আ টিচার হিসেবে আমি বার্তা দেবো, লড়াই করতেই হবে। লড়াইয়ের ময়দানে কেউ তোমরা ছেড়ো না, এই লড়াইটা লড়ে যাও, শেষ পর্যন্ত জিত অবশ্যই হবে। বেশ, আমি জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, খুব ফাস্ট জানবো আপনার রিয়াকশন। শেষ ভরসা সুপ্রিম কোর্ট। আমরা আশা করব সুপ্রিম কোর্ট আবার পরীক্ষার জন্য সিদ্ধান্ত নেবে এবং পুনরায় পরীক্ষা নেওয়াটাতেই ভারতবর্ষের এই 24 লক্ষ ছাত্রছাত্রীর মঙ্গল। তার কারণ তাদের মধ্যে পরীক্ষার প্রতি যে পবিত্রতা এবং শুদ্ধতার কথা সুপ্রিম কোর্ট বলেছে, সেই পবিত্রতা এবং শুদ্ধতাটা ফিরে আসবে এবং এর মাধ্যমে পরীক্ষা ব্যবস্থার মধ্যে যে একটা আস্থা, বিশ্বাস, ভরসা থাকে ছাত্রছাত্রীদের, যার জন্য তারা দিনরাত উদয়স্ত খাটনি করে পড়াশোনাটা করে, সেটা তারা করবে। এবং এই জন্য আগামী প্রজন্মকে বার্তা দেবার জন্য সুপ্রিম কোর্টের উচিত এতে হস্তক্ষেপ করে পুনরায় নিট পরীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করুক। নইলে ছাত্রছাত্রীদের যে ভাষ্য যে পড়াশোনা করে কি হবে, আমার বাবার 40 লাখ টাকা নেই, আমি প্রশ্ন কিনতে পারবো না, অতএব আমি নিটে চান্স পাবো না, র্যাঙ্ক পাবো না, ডাক্তার হব না, পড়াশোনা আমাকে কেন করতে বলছো, আমি তো গরিব ঘরের সন্তান। সময় শেষ। জয়দেব বাবু, আর সময় দিতে পারছি না। আপনাদের তিনজনকেই অশেষ ধন্যবাদ রাইট বাংলা আসার জন্য। এক কথা অঞ্জনের সাথে যোগদান করা, যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো। মূলত কে চপ ভাজবে, কে ঘুগনি করবে, এটা দাগিয়ে দেওয়ার ক্ষমতা কোনো পলিটিক্যাল পার্টির নেই, সরাসরি বলছি। তার কারণ সাধারণ ছাত্রছাত্রীরা কি করবে আর কি না করবে সেটা তাদের রেসপন্সিবিলিটি। কিন্তু কেউ কখনোই একজন এডুকেশন সিস্টেম হিসেবে, এডুকেশন সিস্টেম চালানোর একজন কারক হিসেবে এই কথা কখনো বলতে পারে না। কন্ডেম করা হচ্ছে সমস্ত নাগরিক মহল থেকে বারবার করে, তা সত্ত্বেও আপনারা আপনাদের জায়গা থেকে সরছেন না, ছাত্রদের কথা ভাবছেন না। এই কথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। আর এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইট বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।